বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রধানমন্ত্রী মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, উপাচার্যবৃন্দ, ডিস্টিংগুইশড গেস্টস এবং নির্বাচিত ফেলোগণ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই 15ই আগস্টের সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের। প্রধানমন্ত্রীর ফেলোশিপ প্রাপ্ত সকল বিজয়ীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা অনেক ত্যাগ, পরিশ্রম আর তীব্র প্রতিযোগিতার মাধ্যমে এ সম্মানজনক ফেলোশিপ অর্জনের সুযোগ পেয়েছেন। আপনাদের জীবনের নতুন এ যাত্রার সাথে সম্পৃক্ত আছে আগামী দিনের উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টির স্বপ্নপ্রয়াস। বাংলাদেশের জনগণের কষ্টার্জিত অর্থে পৃথিবীর শ্রেষ্ঠ এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা পড়তে যাচ্ছেন। এ ঋণ আপনি কিভাবে শোধ করবেন? যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে বঙ্গবন্ধুই সর্বপ্রথম সরকারি কর্মচারীদের উচ্চশিক্ষার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় প্রেরণ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং উদ্ভাবনকে জাতীয় উন্নয়ন এবং সামাজিক বিকাশের সাথে সংযুক্ত করেছেন। আপনারা যে উন্নয়ন তত্ত্ব এবং গবেষণালব্ধ জ্ঞান অর্জন করবেন তা যেন বাংলাদেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হয়, সেটি প্রধান বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী, একজন আমলা হিসেবে নয়, আজকে আমি কথা বলতে চাই একজন পাঠক, পর্যবেক্ষক এবং চিন্তক হিসাবে। আমি কয়েকটি বিষয় ফেলোদের মনোযোগ আকর্ষণ করছি। অর্থশাস্ত্র, রাজনীতি, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, সমাজবিজ্ঞান, প্রকৌশল বা উচ্চতর শাসন ব্যবস্থা, যে বিষয়ে আপনাকে জ্ঞান দেয়া হবে সেটি একমাত্র চূড়ান্ত বা অ্যাবসলিউট ধারণা নয়। মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা বা মানবাধিকার নিয়ে যে তাত্ত্বিক জ্ঞান আপনি অর্জন করবেন তার সাথে ঐতিহাসিক ধারণা বা বাস্তবতার সাথে কখনো কখনো বৈপরীত্য বা সংঘাতের মুখোমুখিও আপনাকে হতে হবে। এটি আপনাকে আমি প্রথম সতর্ক করে দিচ্ছি। একটি উদাহরণ দেই, যেমন ইউক্রেনের নারী এবং শিশু হত্যাকাণ্ড এবং নির্মমতার জন্য শক্তিশালী রাষ্ট্রগুলো যেভাবে বেদনাহত, গাজার নারী ও শিশু হত্যাকাণ্ড বা জেনোসাইড তাদেরকে তেমন স্পর্শ করে না। মনে হয় তাদের কাছে দুই অঞ্চলের নারী শিশুর জীবনের মূল্য দুই রকমের। এবং দুর্ভাগ্যের বিষয় হলো হিউম্যান রাইটস এখন আর ইউনিভার্সাল বিষয় নয়, এটি এখন ব্যক্তি, স্থান, ঘটনা আর স্বার্থ নির্ভর কতিপয় সিলেক্টেড রেটরিক্স। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, অন্যের মানবাধিকারের লেন্স দিয়ে প্রকৃত সত্যটি জানা সবসময় সম্ভব নাও হতে পারে। এজন্য প্রয়োজন আত্ম অনুসন্ধান এবং প্রথাগত মূল্যায়নের বাইরে এসে সত্যের অনুসন্ধান। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা রাজনীতি বা সমাজনীতি নিয়ে পড়তে যাচ্ছেন। এই যে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা WMD এর উপস্থিতির কথা বলে 2003 সনে ইরাক আক্রমণ করা হয়, সবার মনে আছে। আমরা সারা বিশ্বের মানুষ তাদেরকে বিশ্বাস করেছি যে সত্যি উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে। কেননা যারা এই কথাগুলো বলেছেন তারা শান্তি, গণতন্ত্র আর মানবাধিকারের প্রতিভূ। গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার নামে ইরাকে 2 থেকে 2.5 লক্ষ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। পৃথিবী পরে দেখল যে আসলে ইরাক যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ইরাকের তেল ইন্ডাস্ট্রি দখল এবং ডিফেন্স কন্ট্রাক্ট অর্জন। এই হামলায় নেতৃত্বদানকারী গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রনায়কেরা এখনও সুশাসন এবং মানবাধিকার নিয়ে বক্তব্য দিয়ে থাকেন।
অবশ্য আপনারা খেয়াল করেছেন পরবর্তীতে দ্য গার্ডিয়ান পত্রিকায় তাদের একজন সাক্ষাৎকার দিয়ে বলেছেন WMD এর তথ্য ছিল ভুল। বলছেন সরি ফর দ্য ইরাক ওয়ার। এই পর্যন্তই। আরেকটি উদাহরণ দেই যারা রাজনীতি পড়তে যাবেন। 2011-তে লিবিয়া আক্রান্ত হওয়ার সময় সেই দেশের পার ক্যাপিটা ছিল $12,270 মার্কিন। 30,000 লিবীয় নাগরিককে হত্যা করা হলো। 13 বছর পরে সুশাসন আর গণতন্ত্র প্রতিষ্ঠার ফল হলো নিয়মিত সিভিল ওয়ার এবং পার ক্যাপিটা ইনকাম 12,270 থেকে নেমে এসে $5,780 মার্কিন। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 2011-তে লিবিয়ার অবস্থান ছিল 55-তে, এখন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে লিবিয়ার অবস্থান 105-এ। আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অন্যের ন্যারেটিভ গ্রহণ করার আগে যেন উদ্দেশ্যের সত্যতা সম্পর্কেও আমরা প্রশ্ন করার সাহস রাখি। আমরা কি দেখতে পাই? পৃথিবীর বিভিন্ন দেশে সুশাসন, গণতন্ত্রের নামে নানা রকমের হস্তক্ষেপ, এবং এই হস্তক্ষেপের ফল কি সেটিও আমরা সবাই জানি। যারা পড়াশোনা করি নিয়মিত, যারা গবেষণা করি, যারা বিষয়গুলো নিয়ে ভাবি, তারা দেখেছি এই সকল হস্তক্ষেপের এই পিছনে প্রধান বিষয় হচ্ছে কর্পোরেট ইন্টারেস্ট, প্রধান বিষয় পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক মোটিভস, প্রধান বিষয় হচ্ছে ডিফেন্স কন্ট্রাক্টস, প্রধান বিষয় হচ্ছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং সিভিয়ার জিওপলিটিক্যাল ইন্টারেস্ট। এবং দিন শেষে দেখতে চাপাই এর চরম মূল্য হচ্ছে সিভিয়ার অথবা ডেভাস্টেটিং হিউম্যান কস্ট। এই কথাগুলো আপনাদের আজকে এই জন্য বলছি যে আপনার সুচিন্তা এবং প্রজ্ঞা যেন কথিত মহৎ ইচ্ছা এবং অন্তর্নিহিত প্রতারণার পার্থক্যটি আপনারা সহজে বুঝতে পারেন। আত্মশক্তি, মর্যাদা আর দেশপ্রেম যেন আমাদের চালিকা শক্তি হয়। বঙ্গবন্ধুর মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সকল হেজিমনি প্রত্যাখ্যান করে মানুষের অধিকার, ন্যায় বিচার, ব্রাদারহুড, ফ্র্যাটার্নিটি এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠায় সংকল্পে অটল। তার সাহস যেন আমাদের সকলের মধ্যে সঞ্চারিত হয়, এটি আপনাদের কাছে আমার প্রধান চাওয়া। প্রিয় ফেলোবৃন্দ, জীবনের সবচেয়ে মূল্যবান সময় আপনি এখন পার করছেন। অতীতের ঘটে যাওয়া ঘটনা আমাদের জাতীয় জীবনে যে ক্ষত তৈরি করেছে সেটিও আমাদের চিন্তার উন্মেষ ঘটায়। আমাদের প্রতি ঔপনিবেশিক শাসনামলে যে ঐতিহাসিক অবিচার এবং নিষ্ঠুর আচরণ করা হয়েছে সেটিও যেন আমরা ভুলে না যাই। আমাদেরকে সিস্টেমেটিক্যালি এক্সপ্লয়েট করা হয়েছে, সম্পদ লুট করা হয়েছে এবং আমাদের দরিদ্র করে রাখা হয়েছে। পাকিস্তানি শাসকদের বর্বরতা, নিষ্ঠুর আচরণ, হত্যা, ধর্ষণ আর বৈষম্যের কথা কি আজকে আমরা সবাই ভুলে গিয়েছি? নিজেকে প্রশ্ন করুন। আপনারা শিক্ষার্থী বলেই আজকে এই জায়গাতে আমি শুধু শিক্ষা বঞ্চনার একটি পরিসংখ্যান দিচ্ছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে বলেই এই পরিবর্তন। 1971-এ এই অঞ্চলে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তান, এখনকার বাংলাদেশে কারিগরি বিদ্যালয় ছিল 6টি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন বাংলাদেশে কারিগরি বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছেন 2547টি। এই ভূখণ্ডে সাধারণ বিশ্ববিদ্যালয় ছিল 4টি। এখন বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে সংখ্যা হচ্ছে 123টি। আপনারা সবাই জানেন, আপনারা যারা প্রযুক্তি নিয়ে পড়তে যাচ্ছেন, বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছিল 6টি। এখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আরও 6টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। কৃষি বিশ্ববিদ্যালয় ছিল 1টি, এখন সেখানে 10টি কৃষি বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি সহ 32টি, যা পূর্বে কখনোই ছিল না।
এই ভূখণ্ডে মেডিকেল কলেজ ছিল 6টি, এখন সরকারি বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা হচ্ছে 122টি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আমাদের শিক্ষায় এই ছোট একটি পরিসংখ্যান আপনাদের সামনে দিতে পেরেছি। এসবই কিন্তু গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই অর্জিত হয়েছে। আরেকটি ঐতিহাসিক অবিচারের কথা বলতে চাই, সেটি হচ্ছে ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাঙ্গুস ম্যাডিসন এবং মরিসে ডেভিসের বই আমরা যারা পড়েছি আমরা দেখেছি যে ঔপনিবেশিক শাসনামলে আমাদের দেশের কৃষকদের উপর তাদের সহ্য ক্ষমতার অতিরিক্ত কর নির্ধারণ করা হতো এবং শুধু ভুল অর্থনৈতিক কারণ বা বিদেশি অর্থনৈতিক পলিসি এখানে ইমপ্লিমেন্ট করতে গিয়ে 26 বছরে 1876 থেকে 1902 পর্যন্ত 30 মিলিয়ন মানুষ দুর্ভিক্ষ এবং দারিদ্র্যে মারা গেছে। তখন দুর্ভিক্ষ ছিল নিয়মিত বিষয়। 1943-এ দি গ্রেট বেঙ্গল ফেমাইনে 3 মিলিয়ন মানুষ মারা গেছে। আপনাদের মনে করিয়ে দিতে চাই আপনাদের মর্যাদা এবং সাহসের জন্য যে 1700 সনে ডেভিসের বইটি আপনারা পাবেন। 1700 সনে বিশ্ব সম্পদের শতকরা 23 ভাগের মালিক ছিল তৎকালীন ভারতবর্ষের লোক, যা বিংশ শতাব্দীর 1950-এ আমাদের এই ভারতবর্ষের তৎকালীন এবং বাংলাদেশ সহ এই অংশের সম্পদের মালিকানা মাত্র 1950-এ 4 ভাগে দাঁড়িয়েছে বিশ্ব সম্পদের। আপনারা সবাই জানেন সুপরিকল্পিতভাবে এখানকার টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা হয়েছে। প্রতারণার একটা কৌশল ছিল ট্যারিফ গ্যাপ। টেক্সটাইল ইন্ডাস্ট্রি কাঁচামাল সস্তায় ইউরোপে নিয়ে যাওয়া হতো। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ইউরোপের বাজারে যদি ঢুকতে হতো তাহলে 70 থেকে 80 ভাগ ট্যারিফ দিতে হতো, কিন্তু ব্রিটিশ ভারতে ইউরোপের পণ্য বাংলাদেশ এই অংশে ঢুকতে গেলে মাত্র 5% ট্যারিফ দিতে হতো। ফলে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতায় দেশীয় পণ্য টিকতে পারত না, বিদেশি পণ্য বাজার সুবিধা পেল এবং স্থানীয় শিল্প ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হলো। অথচ ঔপনিবেশিক শাসনের পূর্বে এই অঞ্চলের টেক্সটাইল এবং জাহাজ শিল্প ছিল গ্লোবাল লিডার। এ প্রসঙ্গে এই জন্য উপস্থাপন করলাম যে আমাদের উন্নয়ন মডেল আমাদেরই তৈরি করতে হবে। রিসার্চ ফেলো হিসাবে আপনারা গবেষণালব্ধ জ্ঞানের সাথে আত্মশক্তি, দেশপ্রেম আর সাহস যুক্ত হলেই সাধারণ মানুষের প্রত্যাশা অর্জন সম্ভব হবে। ঔপনিবেশিক শাসনের প্রায় 250 বছরে যা সম্ভব হয়নি, বঙ্গবন্ধুর শাসনকাল আর গত 2 দশকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্জন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। প্রিয় ফেলোবৃন্দ, ভবিষ্যতের দিকেও আমরা দৃষ্টি নিবদ্ধ করতে চাই। বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, প্রকৌশল ক্ষেত্রে পৃথিবী অনেক এগিয়ে গেছে। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের অর্জিত জ্ঞান আপনাদের মাধ্যমে আমাদের জীবনকে বিকশিত করবে। চতুর্থ শিল্প বিপ্লব হবে অনেক শক্তিশালী, আপনাদের একজন উপস্থাপন করেছেন, অনেক প্রভাব বিস্তারকারী, এবং চতুর্থ শিল্প বিপ্লব হবে ঐতিহাসিক। এখন জীব প্রযুক্তির সাথে যুক্ত হয়েছে ডিজিটাল ফ্যাব্রিকেশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন স্বয়ংক্রিয় মোটর গাড়ি আর ড্রোনকে ঠিকঠাক পরিচালিত করছে। মেশিন লার্নিং এখন কম্পিউটারকে সেলফ প্রোগ্রাম করার জন্য সক্ষম করে তুলছে। আজকের দিনে সব সেক্টরে, এমনকি ক্ষুদ্র কৃষি থেকে নার্সিং সেবায় রোবটের ব্যবহার বেড়ে চলছে। ঘর ঝাড়ু দেয়া আর কাপড় ধোয়ার কাজ রোবট এখন অনেক বেশি পারদর্শী। উৎপাদন এবং নির্মাণ শিল্পে ন্যানো উপকরণ ব্যবহারের ফলে যে স্টিল আমরা এখন ব্যবহার করছি তার চেয়ে 200 গুণ বেশি শক্তিশালী স্টিল পৃথিবীতে আসছে, এবং সেই স্টিলের আকারও হবে চুলের চেয়ে পাতলা। আপনারা সবাই ভেবে দেখুন এই একটি ঘটনাই আমাদের নির্মাণ শিল্পকে কোথায় নিয়ে যাবে। প্রযুক্তির এসব উদ্ভাবন বা উন্নয়ন আপনার হাত ধরেই যেন বাংলাদেশে আসতে পারে, তবে আজকের এই ফেলোশিপ প্রদান অনেক বেশি তাৎপর্যময় হয়ে উঠবে। সুতরাং কত দ্রুত এই পরিক্রমার সাথে আমরা যুক্ত হব সেটি আমাদের এখন প্রধান বিষয়। সবশেষে আমি টেকট্রান্সের একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই। দুনিয়ার সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি উবারের
নিজস্ব কোনো যানবাহন নেই। ফেসবুক এখন সবচেয়ে জনপ্রিয়, প্রভাবশালী এবং শক্তিশালী মিডিয়া, তার কিন্তু নিজস্ব কোনো কন্টেন্ট নেই। আলিবাবা, দুনিয়ার সবচেয়ে বড় খুচরো ব্যবসায়ী, তার নিজস্ব কোনো গুদাম নাই। পৃথিবীর সবচেয়ে বড় আবাসন সেবা প্রদানকারী এয়ারবিএনবির নিজস্ব কোনো বাড়ি বা হোটেল নাই। যাদের কথা বললাম, এদের একটি জিনিস আছে, সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি। আমি আপনাদেরকে বলবো, সেই তথ্য প্রযুক্তির সাথে আপনার মেধা আর দক্ষতা যোগ করে আপনারাও বাংলাদেশের জন্য রচনা করতে পারবেন নতুন দৃশ্যপট। আবারও অভিনন্দন জানাই সকল ফেলোদেরকে, কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।